আপনারা শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায় কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় ফার্মিং অফ মাগুর ইন ডেরেলিক্ট পন্ড, হাজা মজা পুকুরে মাগুর মাছের চাষ। আজকের অতিথি ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী। সাক্ষাৎকার নিয়েছেন শ্রী দেবব্রত মোদক। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, 90.8 বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স এই কৃষি পাঠশালাতে আপনাদের সুস্বাগতম। আজকের পাঠশালায় আমার সাথে উপস্থিত রয়েছেন ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, আলিপুরদুয়ার। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। বেশ, আজকে ডক্টর চক্রবর্তীর আলোচনার যে বিষয় এই ম্যাটিক্স এই কৃষি পাঠশালাতে, সেটি হলো হাজা ও মজা পুকুরে জিওল মাছের চাষ। ডক্টর চক্রবর্তীর কাছে আমার সরাসরি প্রথম প্রশ্ন, জিওল মাছ কাকে বলবো এবং সেটি সাধারণ মাছের থেকে কতটি আলাদা? জিওল মাছ আমরা সেই মাছগুলোকেই বলি যেগুলো জল ছাড়াও বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে বা অল্প জলেও বেঁচে থাকতে পারে, যেমন মাগুর, শিঙি, কই। এই মাছগুলোকে সাধারণভাবে আমরা জিওল মাছ বলি। আবার গ্রামের দিকে কিছু কিছু জায়গায় এগুলোকে কালো মাছও বলা হয়। কালো মাছ যেহেতু একটু রংটা কালো হয়, তো কালো মাছ বলা হয়। তো এই মাছগুলোর একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে,
বেশ। যে কারণে এরা জল ছাড়াও বেশ কিছুক্ষণ বাতাসের অক্সিজেন নিতে পারে এবং বেঁচে থাকতে পারে, যে কারণে এগুলোকে জিওল মাছ বলা হয়। মানে এদের একটু জীবন বেশি বলছে। জীবন বেশি। বেশ। আচ্ছা ডক্টর চক্রবর্তী, ধরুন এই ক্যাটফিশ, তার ফার্মিংয়ের সুবিধে কি কি রয়েছে? ক্যাটফিশ ফার্মিংয়ের সুবিধে বলতে এই শিঙি, মাগুর, কই এই মাছগুলো আগেকার দিনে সাধারণত এমনি জলেই পাওয়া যেত, বা বৃষ্টি হলে মাঠ থেকে উঠে আসতো, ধরা হতো। তো এখনকার দিনে যেটা ঘটছে, নগরায়নের সাথে সাথে মাঠ, খাল, বিল এগুলো থেকে মোটামুটি স্পিসিস বলতে পারেন মুছে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না আর অতটা, যে কারণে চাষ করা হচ্ছে। কেননা এর বাজার দর প্রচুর। যদি আপনি বাজারে যান দেখবেন একটা মাগুর মাছ, 80-100 গ্রাম সাইজের মাগুর মাছ 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা আগেকার দিনে আমাদের হয়তো দাদুদের সময় অনেকেই বলতো যে মাছটা এমনি উঠে আসে, তো এই মাগুর মাছ আবার চাষ করা হয় নাকি। ঠিক, ঠিক। এখন কিন্তু বাজার দরের জন্য এগুলো চাষ করা হচ্ছে। হুম, মানে বাজারে তথাকথিত যে দামি মাছ, যেগুলো ধরুন আমরা 1000 টাকা 1200 টাকা দরে অবশ্যই। কেজি দরে কিনে আনছি, তাকে একটা সরাসরি প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে, মানে এলিট গ্রুপ মাছের মধ্যে কিন্তু মাগুর জায়গা করে নিয়েছে, বেশ, শিঙি মাগুর। বেশ। আচ্ছা ডক্টর চক্রবর্তী, এই মাগুর মাছ নিয়ে যখন কথা হচ্ছে, এই মাগুর মাছ কি আদ্যপান্ত দেশি মাছ, মানে কি স্বদেশি মাছ? অবশ্যই। যে মাগুর মাছটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস। ক্যারিয়াস এই মাছটা আদ্যপান্ত স্বদেশি মাছ, আমাদের ইন্ডিজিনাস ফিশ। বেশ। এছাড়াও এক ধরনের মাগুর এখন অনেকে চাষ করেন, ফার্মিং করছেন, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং অথবা পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায়, যেটাকে আমরা বলছি হাইব্রিড মাগুর বা থাই মাগুর বলা হয়। তো অনেকে এটা চাষ করছেন, যদিও এটা সরকারি স্বীকৃত নয় এই চাষটা। আচ্ছা, কেবলমাত্র দেশি মাগুর চাষ করার জন্যই গভর্নমেন্ট পারমিশন দেয়। মানে এই তথ্যটা পেয়ে তো রীতিমতো একটা কনফিউশন হচ্ছে। ধরুন বাজারে যখন যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়তেই পারি যেখানে দেশি মাগুরও রয়েছে এবং তার সাথে থাই মাগুরও রয়েছে। যদি আপনি বলেন অবশ্যই। যে গভর্নমেন্ট থেকে ব্যান করা হয়েছে, তো সেক্ষেত্রে এই থাই মাগুরের সাথে দেশি মাগুরের পার্থক্য একজন সাধারণ ক্রেতা কিভাবে করবেন? অবশ্যই, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা সাধারণভাবে বাজারে কনফিউশন হয়। এটা অনেকেই বুঝতে পারেন না যে মাগুর মাছটা কিনছেন সেটা হাইব্রিড মাগুর কিনছেন, তথাকথিত হাইব্রিড মাগুর, না আমাদের দেশি মাগুর। মূলত দেখা যায় আমাদের দেশি মাগুর 80, 100, 150, 200 গ্রাম সাধারণত এই সাইজের মধ্যে হয়। এর থেকে যদি বড় হয় তখন কিন্তু কনফিউশন আসে ওটা হাইব্রিড না দেশি। দেশি মাগুর মাছ ঠিকঠাক খেয়াল করলে দেখতে পাবেন যে একটু বেশি কালচে কালারের, আর হাইব্রিড মাগুর মাছটা একটু সাদাটে হয় এবং পেটের দিকটা অনেকটাই সাদাটে রঙের হয়, যেটা আমাদের দেশি মাগুরের ক্ষেত্রে অতটা সাদাটে হয় না। এছাড়া দেশি মাগুরের কাঁটাটা খুব শক্ত হয়, অর্থাৎ 100 গ্রাম সাইজের মাগুরের কাঁটা প্রচণ্ড শক্ত হয়, কিন্তু হাইব্রিড মাগুরের ক্ষেত্রে কাঁটাটা নরম থাকে, ওটা অতটা শক্ত হয় না। মোটামুটিভাবে রং দেখেই আমরা, অভিজ্ঞ চোখ হলে রং দেখে বুঝে ফেলতে পারে এটা দেশি না হাইব্রিড। বেশ। আই থিঙ্ক আমাদের শ্রোতা বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এটি একটি অসম্ভব ভালো টোটকা হতে চলেছে। অবশ্যই, অবশ্যই। যারা প্রায় দিনই ধরুন বাজারে গিয়ে ঠকে যায়, এই ঠকতে ঠকতে শেখা, জীবনে তো ঠকে যাওয়ার অভাব হয় না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ সাহায্য করবে বলেই আমার মনে হয়। এবার আমরা একটু টেকনিক্যাল প্রশ্নের দিকে আসি, কৃষি সম্পর্কিত প্রশ্নের দিকে। ডক্টর চক্রবর্তীর কাছে আমার পরের প্রশ্ন, এই ক্যাটফিশ অর্থাৎ এই জিওল মাছ, সেটি ঠিক কী ধরনের পুকুর বা পরিবেশে চাষের জন্য উপযুক্ত? হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 11 লক্ষ হেক্টর জলাভূমি রয়েছে। তার মধ্যে 4 থেকে 4.5 লক্ষ হেক্টর আমরা কালচারের মধ্যে, যেটাকে সায়েন্টিফিক কালচার বলছি, বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ, তার মধ্যে আনতে পেরেছি। মাগুর মাছ চাষ, যেহেতু এগুলোর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, শিঙি, মাগুর, কই, এগুলো কিন্তু গ্রামের পড়ে থাকা পুকুর, ধরুন গ্রামের দিকে বেশিরভাগ পুকুরে একটা সমস্যা হয়, শরিকানা সমস্যা, অর্থাৎ একটা পুকুরের হয়তো 7 জনের ভাগ আছে, সেক্ষেত্রে পুকুরটা এমনি পড়ে রয়েছে।
ওই পুকুরে হয়তো পাতা পড়ছে বা কিছু হচ্ছে, জলটা একটু কালো নোংরা। হুম হুম, তো এই ধরনের পুকুরগুলো কিন্তু মাগুর, শিঙি বা কই চাষের জন্য খুবই উপযুক্ত। ভালো। ছোট ছোট পুকুর যেখানে আমি পোনা মাছ চাষ করতে পারবো না, হুম হুম, চিংড়ি মাছ চাষ করতে পারবো না, হুম হুম। সেই পুকুরগুলো কিন্তু শিঙি, মাগুর, কই এই মাছগুলো চাষের জন্য আদর্শ। এখানে চাষ করা যায় মাগুর, শিঙি এগুলো। বেশ, এর কারণ কি মূলত ঠিক সাধারণ একটি গ্রামের পুকুরে, মানে সেটা পরিত্যক্ত যদি পুকুর হয়, সেক্ষেত্রে কি প্লাঙ্কটেন্সদের একটা সহজলভ্যতা থাকার কারণে এদের সার্ভাইভাল রেট অনেক বেশি হয়ে না, যায়? সেটা না। অ্যাকচুয়ালি এই পুকুরগুলো তো এমনি এমনি মাছ ছাড়লে কি হবে, যেহেতু এমনি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই, ওরা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাবে। হুম হুম সেক্ষেত্রে ওই পুকুরে কিন্তু আমরা এই মাছগুলো ছেড়ে রাখতে পারি। হুম, এই মাছগুলো ছেড়ে রাখলে আমরা ওই পুকুরটার সঠিক ইউটিলাইজেশন করতে পারলাম, পুকুরটা ব্যবহার করা হলো। বেশ বেশ। যেহেতু মাছ চাষ নিয়ে কথা হচ্ছে, মানে একটা সেখানে আর্থিক বিনিয়োগের ব্যাপার থাকবে। অবশ্যই। তো ধরুন, এবং সেটার সাথে মাছের স্টকিংয়ের একটা ব্যাপার রয়েছে। তো ঠিক কত সংখ্যায় এই জিওল মাছ একসাথে একটি পুকুরে মজুত করা যেতে পারে? মোটামুটিভাবে 1 বিঘা সাইজের একটা পুকুর, 1 বিঘা মানে আমাদের সরকারি হিসেবে কিন্তু মোটামুটি 33 ডেসিমেল। 1 33 বিঘা ডেসিমেল। 33 ডেসিমেল। যদিও এই সাইজটা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম, স্থান ভেদে কিন্তু হুম হুম, এই বিঘার কনসেপ্ট পাল্টে যায়। বেশ তো বেশ। আমাদের সরকারি হিসেবে 33 শতকে 1 বিঘা হয়। হুম হুম 1 বিঘা পুকুরে আমার 2 ইঞ্চি সাইজের চারা, হুম হুম, এটাও মাথায় রাখতে হবে মাছের সাইজ কেমন। 2 ইঞ্চি সাইজ। 2 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি সাইজের চারা আমরা মোটামুটিভাবে 7,000 পিস ছেড়ে রাখতে পারি। মোটামুটি সুস্থ হয় সবল, 7,000 হ্যাঁ, পিস। সুস্থ সবল চারা 7,000 পিস ছাড়তে পারি। এবং আমরা কি ভেবে নিতে পারি যে এই 7,000 যে চারা মাছ থাকবে, তাদের 90 থেকে 95%ই সার্ভাইভ করে যাবে, না? তা না, 90 থেকে 95% বলা ভুল, আমরা 80% মতো ধরে রাখি। 80% 80%। যদি চারার সাইজ আরেকটু বড় হয়, সেক্ষেত্রে আমরা সার্ভাইভাল পার্সেন্টেজটা বাড়াতে পারি। বেশ, চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু চাষ করলে তার আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম এক্ষেত্রে। অত্যন্ত কম এখানে। বেশ, পরের প্রশ্ন ডক্টর চক্রবর্তীর কাছে। ধরুন, যেহেতু আর্টিফিশিয়াল ফার্মিংয়ের কথা আমরা বলছি, সেক্ষেত্রে নিশ্চয়ই মাছগুলির বড় হওয়ার জন্য একটা ফুড সাপ্লিমেন্ট প্রোভাইড করার প্রয়োজনীয়তা রয়েছে। তো কী ধরনের খাবারই মাছকে দেওয়া যেতে পারে? হ্যাঁ, এই মাগুর মাছ চাষের সবার আগে শর্তটা হচ্ছে, যে পুকুরে আমি চাষ করব, যেহেতু আমি বললাম হাজা মজা পুকুরে চাষ করব, আমি তো জানি না ওই পুকুরের জলে কি কি মাছ রয়েছে। হুম হুম এমনও হতে পারে ওখানে কিছু শোল, শাল, ল্যাঠা বড় সাইজের এগুলো রইলো। হুম হুম তো চারা ছাড়ার পরেই কিন্তু ওরা মাগুর মাছটাকে খেয়ে নিতে পারে, চারাটাকে। হুম হুম, যে কারণে প্রথমেই কিন্তু ওদেরকে মহুয়া কেক দিয়ে, মহুয়া মহুয়ার খোল খোল দিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ। মাছগুলোকে মেরে ফেলতে হবে। হুম 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 মহুয়া খোল দেওয়ার মোটামুটি 20 থেকে 21 দিন পরে আমরা কিন্তু চারা ছাড়তে পারি। হুম হুম এবারে চারা ছাড়ার পরেই মাছকে কিন্তু খাবার দিতে হবে, কেননা হাজা মজা পুকুরে ও কিন্তু ওর নিজস্ব ন্যাচারাল খাবার যেটা, সেটা কিন্তু অতটা পাবে না। যে কারণে ওকে কিন্তু বাইরে থেকে পরিপূরক খাবার দিতে হবে হুম আমাকে। হুম হুম হুম, এবার মাগুর মাছ নকচারনাল, হুম হুম, পেঁচার মতো রাত্রে বেশি আচ্ছা। খায় কিন্তু। বেশ বেশ। তো আমি যতটা খাবার দেব, হুম হুম, ওই খাবারের 70% দিতে হবে সন্ধ্যাবেলায়, আচ্ছা। আর 30% দিতে হবে সকালবেলায়। হুম হুম মোটামুটিভাবে একজন চাষি ভাই হুম হুম গ্রামের একটা ছোট পুকুরে হয়তো চাষ করছেন, হাজামাজা পুকুরে, হুম হুম, উনি মোটামুটিভাবে সর্ষে খোল আর শুঁটকি মাছ এবং চালের গুঁড়ো হুম হুম 1:1:1 অনুপাত, অর্থাৎ যদি 3 কিলো খাবার বানানো হয়, হুম হুম 1 কিলো চালের গুঁড়ো, হুম হুম 1 কিলো শুঁটকি মাছ, হুম হুম 1 কিলো সর্ষে খোল, হুম হুম 3টে ভালোভাবে মিশিয়ে হুম হুম, মাছকে কিন্তু খেতে দিতে পারেন। বেশ। এবং ছড়িয়ে দিলে হবে না, হুম হুম খাবার ছড়িয়ে দিলে আমাদের বেশি নষ্ট হয়। হুম সেক্ষেত্রে একটু সাবুদানা হুম হুম খাবারের মধ্যে দিলে, সাবুদানাটা একটু চিটচিটে হয়, তো হুম হুম খাবারটা মন্ড করতে সুবিধা হয়। হুম, তো খাবারটা মন্ড মন্ড করে হুম হুম, 2-4টে ঝুড়িতে করে 2-4 জায়গায় নামিয়ে দিতে পারেন, জলের নিচে বলছেন? জলের নিচে, বেশ, মাটি বেশ। থেকে জাস্ট 1 ফুট ওপরে ঝুড়িটা ঝুললো, হুম হুম, ওই ঝুড়িতে নামিয়ে দিতে পারেন, মাগুর মাছ এসে চারা এসে খেয়ে যাবে। বেশ বেশ। এর খাবারের একটা মোটামুটিভাবে আমি একটা করে দিচ্ছি, মানে কত খাবার লাগতে পারে। হুম হুম ধরুন 1 বিঘা পুকুরে 7,000 মাছ ছেড়েছি, হুম হুম তার জন্য প্রথম মাসে 1 কেজি 500 গ্রাম
প্রতিদিন। প্রথম মাসে 1 কেজি 500 গ্রাম প্রতিদিন। বেশ। দ্বিতীয় মাসে 3 কেজি 100 গ্রাম প্রতিদিন। দ্বিতীয় মাসে 3 কেজি 100 গ্রাম। 3 কেজি 100 গ্রাম। তৃতীয় মাসে 5 কেজি 200 গ্রাম। বেশ, 5 কেজি 200 গ্রাম। হ্যাঁ। চতুর্থ মাসে 9 কেজি 400 গ্রাম। চতুর্থ মাসে 9 কেজি 400 গ্রাম। পঞ্চম মাসে 8 কেজি 200 গ্রাম। পঞ্চম মাসে 8 কেজি 200 গ্রাম। বেশ। এবং ষষ্ঠ মাসে হুম হুম। প্রতিদিন 7 কেজি 100 গ্রাম। 7 কেজি 100 গ্রাম হ্যাঁ, প্রতিদিন। এগুলো প্রতিদিন। সবগুলো দিনের হিসেব। দিনের হিসেব। হুম, এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার চতুর্থ মাসে যেখানে লাগছে 9 কেজি 400 গ্রাম প্রতিদিন, হুম হুম সেখানে কিন্তু পঞ্চম মাসে একটু খাবারের পরিমাণ কমেছে, হুম। ষষ্ঠ মাসে কিন্তু আরেকটু খাবারের পরিমাণ কমেছে, একদম একদম, হ্যাঁ তাই না? একদম। তো হিসেব যেটা আমাদের হয় সেটা হচ্ছে, যখন একটু ঠান্ডা পড়ে তখন মাগুর মাছ কিন্তু খুবই কম খায়, হুম হুম খুব কম খায়, হুম হুম ওর খাবারটা কমে যায়, হুম হুম। যে কারণে এবং চতুর্থ মাস অবধি ওর বৃদ্ধি সর্বাধিক হয়, বেশ। তারপরে ও বাড়তে থাকে। হুম তো আমরা এটা 6 মাসের কালচার ধরে নিয়ে মোটামুটি এই হিসেব করেছি। হুম হুম হুম। এইভাবে যদি খাওয়ানো হয় তাহলে 100 থেকে 150 গ্রাম মাছ 6 মাস পর তোলা সম্ভব, মানে বাজারজাত করা বাজারজাত সম্ভব। করা সম্ভব। বেশ, অর্থাৎ এর চারা থেকে পূর্ণাবয়ব মাছ হওয়ার যে যাত্রা, সেটি মূলত 6 মাসের একটা যাত্রা। এবং মোটামুটি 6 মাস। বেশ, এই সূত্রে আরেকটি প্রশ্ন ডক্টর চক্রবর্তীর কাছে। এই জিওল মাছ কি ইম্পোর্ট কোয়ালিটির কথা মাথায় রেখে যদি একজন চাষি ভাই চাষ করেন, তো সেক্ষেত্রে তার কি কোনো আলাদা কোনো মেজার নেওয়ার ব্যাপার রয়েছে না? আমি প্রশ্নটা এটাই যে এটার ইম্পোর্ট করার মানে বিদেশে প্রভিশনস রয়েছে ওরকম কিনা? কোনো জায়গা হ্যাঁ, রয়েছে না? অ্যাকচুয়ালি আচ্ছা। এই জিওল মাছ কিন্তু আমরা নিজেদের কথাই ভাবুন, আমরা কিন্তু বাজারে গিয়ে মাগুর, শিঙি, কই হুম, এগুলো জ্যান্ত খুঁজে বেড়াই। হুম। মাগুর মাছ বাজারে যদি মানে মরা মরা মাগুরের, মাগুর দেখতে পাই, হ্যাঁ, আমরা দাম কিন্তু নেই। কিনতে চাই না, সহজে দাম পাই না, হুম, হুম, হুম। যে কারণে এক্সপোর্ট করতে গেলে প্রবলেম হতে পারে, Export করতে যেহেতু গেলে, হ্যাঁ, একে লাইভ কন্ডিশনেই আমাকে পাঠাতে হবে। হুম, হুম, হুম। তো সেটার একটা অপারগতা রয়েছে। অপারগতা বেশ ভালোই রয়েছে, পাঠানো ঠিক। যায় না, তো এটা এক্সপোর্ট করার খুব একটা খুব একটা লাভজনক নয়। নয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই তো গেল ধরুন অনেকটা টেকনিক্যাল কথা। তো মাছে ভাতে বাঙালি, দুই বাঙালি, আর এত শ্রোতা বন্ধু বাঙালিরা কথা শুনছে, তো এই মাছের খাদ্য গুণ সম্পর্কে যদি কিছু বলেন, মানে অবশ্যই অবশ্যই মাগুর মাছের মাগুর, শিঙি এই মাছগুলোর খাদ্যগুণ বলা হয়, যে ধরনের মাছ আমরা খেয়ে থাকি তাদের মধ্যে সর্বোচ্চ খাদ্যগুণ মাগুর মাছের, শিঙি মাছের মধ্যে রয়েছে। হুম হুম যেহেতু এরা প্রোটিন খাবার খায়, হুম সুতরাং এদের ফ্লেশের মধ্যেও, এদের মাংসের মধ্যেও কিন্তু প্রোটিনটা প্রচুর পরিমাণে থাকে, হুম এবং সেটাও হচ্ছে সহজ পাচ্য প্রোটিন। হুম হুম বারবার এই কথাটাই এবার আমরা জোর দেব। হুম ছোটবেলায় দেখবেন বাড়িতে কেউ অসুস্থ হলে, কোনো রুগী থাকলে বলা হতো হুম ওকে মাগুর মাছের ঝোল খাওয়াও, হুম। গায়ে রক্ত হবে। একদম। এই যে কথাটা বলা হয়, হুম হুম অ্যাকচুয়ালি রক্ত কতটা হবে সেটা পরের ব্যাপার, হুম কিন্তু সব থেকে বড় কথা এই যে ইজিলি ডাইজেস্টেবল, সহজ পাচ্য হুম হুম অন্য মাছের থেকে, হুম সুতরাং ওই যিনি রুগী হুম তার প্রোটিন সোর্স দরকার। হুম সেই প্রোটিন সোর্স হিসেবে অসুস্থ অবস্থায় আমি তাকে মাংস বা ডিম খেতে দিতে পারবো না, একদম। অ্যাসিডিটি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মাগুর মাছ হচ্ছে সর্বোচ্চ প্রেফারেবল, যেটাকে আমি ওকে খেতে দিতে পারি। ইজি ডাইজেস্ট, খুব ইজি ডাইজেস্টেবল, সহজেই হজম হয়ে যায়। বেশ। পেট পাতলা বাঙালির ক্ষেত্রে কিন্তু এটি একটি অবশ্যই একদম সেই দীর্ঘকাল মহৌষধ। এনসিয়েন্ট ম্যান্ডেট হিসেবে রয়েছে, মহৌষধ একদম। আচ্ছা, এবার একটু ফিরে আসি টেকনিক্যাল একটা প্রশ্নে। আমরা শুনেছি যে মাছেরও অনেক রোগ হয়, হ্যাঁ, তো এই মাগুর মাছের বা ক্যাটফিশিং চাষের নিশ্চয়ই রোগ ব্যতীত জীবন তাদেরও নয়। অবশ্যই। তো এই মাছের ঠিক কি কি রোগ হয়? হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি মাছ পুকুরে যেগুলো থাকে, এমনি সাধারণ রুই, কাতলা, মৃগেল এইসব মাছের গায়ে আঁশ থাকে। হুম, আঁশ থাকার জন্য কি হয়, ওটা অনেকটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। একদম একদম। কিন্তু আমার শিঙি, মাগুর এদের গায়ে কোনো আঁশ থাকে না, হুম যার ফলে এরা খুব সহজেই যে কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হুম ধরুন পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে কোথাও একটা ঘষা খেয়ে একটু কেটে গেল, হুম হুম হুম, ওই জায়গায় কিন্তু সহজেই সংক্রমণ ঘটে যায়, একদম। হ্যাঁ হ্যাঁ। যে কারণে
এদেরকে একটু যত্ন করে রাখতে হয়। আর যেহেতু হাজা মজা পুকুরে থাকে, স্বাভাবিক জীবাণু থাকবেই সেখানে, রোগ জীবাণু, একটু সাবধানে থাকতে হয়। তো মূলত মাগুরের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গায়ে ঘা, ঠোঁটের কাছটা লালচে হয়ে যাওয়া, আর হচ্ছে সুঁড় খসে পড়া। এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যদি এই ধরনের ঘটনা দেখি 15 দিন অন্তর, আমরা বলি যে 15 দিন অন্তর একবার করে জাল করে মাছটাকে তুলে নিয়ে আসবেন। 10, 12, 15 পিস মাছ তুলে আনুন, দেখুন মাছটা কেমন আছে, সুস্থ সবল আছে কিনা। যদি দেখা যায় যে ঘটনাগুলো ঘটেছে, তখন প্রতি কেজি খাবারের সাথে 100 মিলিগ্রাম টেরামাইসিন প্রতি কেজি খাবারের সাথে 100 মিলিগ্রাম টেরামাইসিন মিশিয়ে মাছকে দিতে হবে। বেশ, এই ট্রিটমেন্টটা অন্তত পক্ষে 7 দিন করতে হবে। বেশ। আরেকটা হয় মাগুরের পেটে জল জমে যায়, পেটটা ফুলে যায়। এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগটা যখন হবে, তখন ওই প্রতি কেজি খাবারের সাথে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক 100 মিলিগ্রাম এটা খাওয়াতে হবে। আরেকটা হয়, সেটা হচ্ছে পেট এমনি ফুলে যায়, জল জমে না, কিন্তু এমনি ফুলে যায়। অ্যাকচুয়ালি এক্সপার্ট ছাড়া এই দুটো রোগের তফাৎ করাটা কঠিন আছে। এইটাকে বলে ড্রপসি। অনেকটা ড্রপসি ধরনের রোগ যদি হয়, তাহলে কিন্তু কোনো ওষুধ কাজ করে না। তখন মাছটাকে তুলে ফেলে দেওয়াটাই সব থেকে ভালো, না হলে অন্য মাছের মধ্যেও এটা কিন্তু ছড়িয়ে যাবে। বেশ, সংক্রামক রোগ একদম বলছে, সংক্রামক। আর প্রথম ক্ষেত্রে যে ধরনের রিফিউশনের কথা বললেন, যেটা মাছটা ফুলে যাচ্ছে, সেইটা দেখে ডিফারেন্স করবে কিভাবে সাধারণ? এবার জল জমে যাওয়া আর এমনি পেট ফুলে যাওয়া, দুটোর মধ্যে তফাৎ করা যায় যদি পেটে হাত দেওয়া যায়। জল জমে থাকলে কিন্তু, আর এমনি যদি পেট ফুলে, দুটোকে যদি পেটটা টেপা হয়, তাহলে কিন্তু বোঝা যাবে যে ওখানে জল জমে আছে আর এটা এমনি পেটটা ফুলেছে। বেশ, বেশ। একটু এক্সপার্টাইজ প্রয়োজন হয়, অভিজ্ঞতা থাকলে ওটা ধরে নিতে পারবে। নিশ্চয়ই। এর পরের প্রশ্ন, ধরুন নর্মালি একটি পুকুরে সাধারণভাবে গ্রামে গঞ্জে একসাথে অনেক ধরনের মাছ চাষ করার একটা চল রয়েছে। সেখানে রুইয়ের সাথে মৃগেল চাষ করা হয়, রুইয়ের সাথে অন্য কোনো মাছ চাষ করার একটা চল রয়েছে। তো ধরুন যে পুকুরে এই জিওল মাছ চাষ করা হচ্ছে, অর্থাৎ মাগুর চাষ করা হচ্ছে, তার সাথে কি অন্য কোনো মাছের চাষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই চাষ করা সম্ভব। ধরুন পরিষ্কার পুকুরে একজন চাষি ভাই, উনি রুই, কাতলা, মৃগেল এই মাছগুলো চাষ করেন। তো ওই পুকুরেও কিন্তু খুব সুন্দরভাবে শিঙি মাগুর চাষ করা যায়। সেক্ষেত্রে একটা সাবধানতা নিতে হবে, তলার মাছ যেগুলো, অর্থাৎ বাটা, সাইপ্রিনাস, মৃগেল, আচ্ছা, এই ধরনের মাছগুলো কিন্তু একেবারেই ছাড়া যাবে না। আচ্ছা, যেহেতু মাগুর মাছের কম্পিটিটর, ওরা প্রতিযোগী। তলার যে খাবারটা, যেটা খেয়ে মাগুর বড় হবে, দেখা যাবে রুই, কাতলা, রুই না, সাইপ্রিনাস, মৃগেল, বাটা, এরা ওই খাবারটা খেয়ে নিচ্ছে, ফলে মাগুরের বৃদ্ধি হবে না। এক্ষেত্রে কিন্তু কাতলা ছাড়া যেতে পারে, সিলভার কার্প ছাড়া যেতে পারে, রুই ছাড়া যেতে পারে, তার সাথে তলার মাছ হিসেবে শিঙি মাগুর ছাড়া যেতে পারে কিছু সংখ্যায়। এবং এটা করলে চাষি ভাইয়ের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। কেননা তলায় বাটা, মৃগেল থাকলে আমরা বাজারে বিক্রি করে যে দামটা পাবো বাজারজাত করে, মাগুর মাছ বাজারজাত করলে কিন্তু আমরা তার থেকে বেশ কয়েক গুণ বেশি দাম পাবো, যে কারণে এটা করা যেতে পারে। মাইক্রোফোনের স্ট্যান্ডে হাত দিলে, টেবিলে হাত দিলে আর লেখালেখি করলে আওয়াজ আসছে। টেবিলে হাত দিলে আওয়াজ আসছে না? আচ্ছা, টেবিলে হাত দিলে আওয়াজ আসছে, টেবিলে হাত দেওয়া দাও। ঠিক আছে। আর কতক্ষণ হয়েছে? 20 মিনিট হয়েছে, বাকি আছে। আচ্ছা, আর 5 মিনিটসের মধ্যে ব্যাকআপ করতে হবে তো। 5 মিনিটস। বেশ, কেজ ফার্মিং প্রশ্নটাতে যাচ্ছি। পরের প্রশ্ন ডক্টর চক্রবর্তীর কাছে। আমরা রিসেন্টলি দুটো ফ্রেজ, এই মাছ চাষের সাথেই সম্পর্কিত দুটো ফ্রেজ মানুষ জানতে পারছে। একটা হচ্ছে কেজ ফার্মিং, একটা হচ্ছে বায়োফ্লক। তো এই কেজ ফার্মিংয়ের মধ্যে কি, মানে কেজ ফার্মিংয়ে কি আমরা ইউজ করে টেকনিকটাকে মাগুর মাছের চাষ করতে পারি, বা বায়োফ্লক? হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমে বায়োফ্লক নিয়ে বলি। বায়োফ্লক চাষটা প্রথম দিকে যতটা জনপ্রিয় হয়েছিল,
এই মুহূর্তে কিন্তু ততটা জনপ্রিয় আর নেই, কারণ খুব এক্সপার্টাইজেশন ছাড়া বায়োফ্লক করা যায় না। ওখানে কিছু কার্বন নাইট্রোজেনের কিছু রেশিও মেনটেন করতে হয় জলের মধ্যে, না হলে কিন্তু মাছ মারা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বায়োফ্লক, অনেক উৎসাহী যুবক যুবতী বায়োফ্লক করতে গিয়ে ওরা কিন্তু মাছ বাঁচাতে পারছে না। ভিয়েতনাম কই বা পাঙাশের মতো হার্ডি মাছ এগুলো কিছুটা হলেও বাঁচাতে পারছে, কিন্তু মাগুর বা শিঙি ছোট অবস্থায় যখন ছাড়ছে, কিছুদিন কালচার করার পরে 20-21 দিন চাষ করার পরে কিন্তু ওগুলো মারা যাচ্ছে। তাই বায়োফ্লকে না গিয়ে আমরা কিন্তু মাগুরের কেজ ফার্মিং করতে পারি। বিষয়টা নিয়ে যদি একটু হ্যাঁ, কেজ ফার্মিং মানে ধরুন বাঁশের বাতা দিয়ে খাঁচার একটা বানানো হলো, তলায় খুব ছোট ফাঁসের জাল দিয়ে ওটা ঘিরে দেওয়া হলো, যাতে খাবারটা না তলায় যেতে পারে। মোটামুটিভাবে খাঁচার মাপ হবে 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 0.75 মিটার। 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 0.75 মিটার। তো খাঁচার অর্ধেকটা আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে সুবিধে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু এটা ফ্লোয়িং ওয়াটারে আমরা এই কেজ ফার্মিংটা সাধারণত করি, অর্থাৎ খাল বা নদী যেখানে জলের স্রোত রয়েছে, এতে অক্সিজেনের অভাব কিন্তু কখনো হয় না। তো এই যে সাইজটা বললাম, এই সাইজে মোটামুটি 200 থেকে 250 মাগুরের চারা কিন্তু ওই খাঁচার মধ্যে ছেড়ে রাখা যায়। বেশ। আর বাইরে থেকে ওকে কিন্তু খাবার দেওয়া যেতে পারে, না হলেও ওই ফ্লোয়িং ওয়াটারে যে খাবারটা পাওয়া যায় তা থেকেও ও কিছুটা খাবার খাবে, কিন্তু যেহেতু এ প্রোটিন খাবারটা বেশি পছন্দ করে, তাই বাইরে থেকে কিন্তু পরিপূরক খাবার, সাপ্লিমেন্টারি ফিডিং আমাদেরকে অবশ্যই করতে হবে। বেশ, নাহলে গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে এটা। বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। তাই এই অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন ডক্টর চক্রবর্তীর কাছে। ধরুন, এই জিওল মাছের চাষ হাজা বা মাজা পুকুরে চাষ করতে গেলে সরকারি অনুদান একজন চাষি ভাই কি পেতে পারেন, বা পেতে গেলে তাকে ঠিক কী রকম পদ্ধতিতে হাঁটতে হবে? হ্যাঁ, আমাদের অনেক রকমই সরকারি অনুদান বা সরকারি সাহায্যের ব্যাপার রয়েছে, যেমন মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে। মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই ছোট ছোট পুকুরগুলোতে যে সমস্ত ছোট ছোট চাষি ভাইরা চাষ করবেন, বিশেষ করে গ্রামাঞ্চলে তো ছোট ছোট চাষির সংখ্যাই বেশি, তাদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ডে 2 লক্ষ টাকা অবধি ব্যাংক লোনের একটা সুবিধা আছে। 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এবং নির্দিষ্ট সময়ে যদি লোনটা পরিশোধ করে দেওয়া হয়, তাহলে কেবলমাত্র 4% সুদে উনি টাকাটা পেতে পারেন। বেশ বেশ। এবার সাধারণত প্রথমবারে কোনো ব্যাংকই 2 লক্ষ টাকা দেয় না, হয়তো 50,000 বা 60,000 টাকা দেয়। নির্দিষ্ট সময়ে পরিশোধ করলে পরের বছর আবার ওনাকে ওই সিলিংটা বেড়ে যায়, তখন 70,000-এর জায়গায় 1 লাখ টাকা দেয়। এটা কিন্তু ব্যাংক করে। এছাড়া আমাদের বিভিন্ন স্কিমে, ধরুন এয়ার ব্রিদিং ফিশ কালচার স্কিমে আমরা ফ্রিতে চাষি ভাইদেরকে শিঙি মাগুর মাছের চারা দিই, মাছের খাবার দিই, এগুলো দিয়ে থাকি। এগুলো পেতে গেলে সবার আগে চাষি ভাইকে ব্লকে যেতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে একজন করে ফিশারিজ অফিসার থাকেন। বেশ, তার সাথে যোগাযোগ করতে হবে। তার সাথে যোগাযোগ করলে কিভাবে এগুলো পাওয়া যাবে না যাবে বা কখন নাম চাওয়া হচ্ছে, সেগুলো তিনি ঠিকঠাক বলতে পারবেন। অবশ্যই ব্লক অফিস থেকে, ব্লক অফিসে একটু ফিশারি অফিসারের সাথে ওনাদেরকে যোগাযোগ বাড়াতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার আলিপুরদুয়ার ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী। শেষ হলো ম্যাটিক্সের কৃষি পাঠশালা। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।